তিস্তার জলে বানভাসী লালটং বস্তির ৩৬টি পরিবার। এলাকা পরিদর্শনে প্রশাসনের সদস্যরা। বৈকুণ্ঠপুর জঙ্গলের ভেতরে তিস্তা নদীর পাশে থাকা লালটং বস্তি বর্তমানে নেই বললেই চলে। তিস্তার জলে বানভাসী বৈকুণ্ঠপুর জঙ্গলের ভেতরে থাকা লালটং বস্তির ৩৬টি পরিবার। সেই এলাকা পরিদর্শনে গেলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায়, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দে সরকার সহ অন্যান্যরা। জানা গিয়েছে, পাহাড় ও সমতলে লাগাতার বৃষ্টির ফলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা। তিস্তার জলে বানভাসী হয়েছে ডাবগ্রাম ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তিস্তা নদী সংলগ্ন লালটং ও চমকডাঙ্গি গ্রামের বেশ কিছু পরিবার। আজ সে এলাকা পরিদর্শনে যান বিধায়ক, জলপাইগুড়ি জেলা পরিষদের সভাপতি সহ প্রশাসনের সদস্যরা। সেই পরিবারগুলির হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এই বিষয়ে রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায় জানান, তিস্তার জল বেড়ে যাওয়ায় লালটং বস্তির বাড়িগুলিতে জল ঢুকে পড়েছে। আমাদের কাছে অন্য স্থানে স্থায়ী বাসস্থানের দাবি রাখলেন তারা। বিষয়টি আলোচনা করে তাদের যাতে অন্যত্র সরকারিভাবে বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া যায় তা দেখা হবে। যেটা আমরা সবাই এসেছি, আমরা পরশুদিন শুনলাম আর কি। প্লাস এই এলাকার বস্তির লোক আমরা যেমন হিতেনবাবু থেকে সবাই আমার ওখানটায় গিয়েছিল, কবিতা থেকে শুরু সবাই গিয়েছিল, যে এখানে লালটং বস্তিতে ৩৬টি বাড়ি একদম তিস্তার জলে ভেসে গেছে। তার জন্য আমরা পরশুদিনে বলেছিলাম যে আমরা আজকে আসবো। তাই আজকে আমরা এক প্রতিনিধি, যেমন আমি রাজগঞ্জের বিধায়ক, এই এলাকার বিধায়কও ছিলাম, এখন আমি 18 রাজগঞ্জের বিধায়ক। আমার সঙ্গে আছে আমাদের জলপাইগুড়ি জেলা পরিষদ সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, আমার সঙ্গে এসেছে রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দে সরকার, আমার সঙ্গে আছে সহকারী সভাপতি আমাদের কবিতা ছেত্রী, আরও তোমার যেমন আমাদের জেলা পরিষদের মেম্বার আমাদের মনীষা রায় থেকে শুরু করে কবিতা থেকে শুরু করে তারপরে লতিকা, আরও অনেকে প্রতিনিধি। আমরা দেখলাম এই এলাকার মানুষ ডিমান্ড করলো আমাদের কাছে যে ওরা পার্মানেন্ট একটা স্থায়ী বসবাসের জায়গা চায়। তাই ওদের কথা শুনে আমি এসডিওকে ফোন করলাম, বিডিওকে ফোন করা হলো, বিএলওরকে ফোন করা হলো, এবং এই ৩৬টি পরিবার যেহেতু এখানটা থাকতে চায় না, খুব এটা যে খুব মানে চিন্তার ব্যাপার, খুব মানে কীভাবে যে এরা আছে আর কি, তার জন্য পার্মানেন্ট যাতে তারা বাড়ি করতে পারে। এসডিওর সাথে কথা হলো, বিএলওর এর মধ্যে সার্ভে করবে কোথায় ৩৬টি পরিবার তার যাতে ঠিকমতো স্থায়ীভাবে বসবাস করতে পারে, তার একটা ব্যবস্থা আমরা করব। আমি তো গত 1 মাস আগেও যখন বৃষ্টিতে মানে এখানে খুব জল উঠে গেছিলো, তখন আমি এখানে এসেছিলাম দেখতে। সত্যি আজকে মানে ভীষণই খারাপ লাগছে যে সেই বাড়িগুলো আজকে নেই, সম্পূর্ণ জলে একেবারে জলে পলিতে পরিণত হয়ে গেছে। তা আমাদের এখানে আজকে বিধায়ক সাহেব এসেছে, আমাদের সভাধিপতি এসেছে, তার সঙ্গে আমাদের প্রধান এবং আমাদের পঞ্চায়েত সমিতির সব কর্মাধ্যক্ষ সহকারী সভাপতি সবাই এসছে। তাই আমাদের এখানে ফরেস্টের ডিপার্টমেন্ট থেকে লোক এসছে, সবাই আলোচনা করা হলো এনাদের শিফটের ব্যবস্থা। অর্থাৎ কোনো যদি আমাদের সরকারি জমি থাকে তাহলে ওনাদের 36টা পরিবারকে অন্তত এই জলের হাত থেকে, তারপরে এখানে যে আমাদের বিভিন্ন প্রাণী আছে যেমন হাতি আসে, তার থেকেও যাতে রক্ষা করা যায় সেই ব্যবস্থাই করা হচ্ছে। হ্যাঁ, আমার মনে হচ্ছে দ্রুতই হবে এটা। এই বর্ষার মধ্যে হয়তো আর ওদের কষ্ট করতে হবে না। না, এই বস্তি থাকবে না, শুধু স্মৃতিগুলো থাকবে, কিন্তু মানুষের প্রাণ বস্তি থেকেও মানে মানুষের প্রাণ তো অনেক বেশি বড়, তারা যেন সেফ থাকে সেটাই আমরা চেষ্টা করছি। আমাদের জিপি লেভেল থেকেও হেল্প করা হচ্ছে, আমাদের বিডিও অফিস থেকে অর্থাৎ ব্লক থেকেও জয়েন্ট বিডিও সাহেব এসেছিলেন। জামা কাপড়, রান্নার ব্যবস্থা, চিড়ে গুড়, তারপরে প্লাস্টিক, সমস্ত কিছুই আমরা সহযোগিতা করছি। এরপরে আমরা এটাই চাইছি যে ওনাদের এখান থেকে শিফট করা হয়। হ্যাঁ, এর আগে যখন সিকিমে একটা ভয়াবহ দুর্ঘটনা হয়েছিল, আমি তখনও এখানে এসেছিলাম। তখন আমাদের মন্ত্রী এসেছিল উদয়ন গুহ, তিনি কিন্তু এখানে একটা বাঁধের মানে পরিকল্পনা করেছেন, সেটাও নেই, জলে ভেসে গেছে। এবং আমাদের ডাবগ্রাম 1GP থেকে বালুর বস্তা দিয়ে 1 মাস আগে একটা বাঁধের মতো করা হয়েছে, সেটাও চলে গেছে। অর্থাৎ এখানে কিছু থাকবে বলে এটা মনে হচ্ছে না। না, এসে যেটা দেখলাম আমাদের ডাবগ্রাম ফুলবাড়ি 1-এর লালটং বস্তির যেখানটায় 36টা বাড়ি এখানটায় আছে তিস্তার চরের পাশে, সেটা নিজেকেও খারাপ লাগছে যে তিস্তার জলে আজকে সেই লালটং বস্তির আজকে কোনো চিহ্ন পাওয়া যাচ্ছে না। যাকে এটা ভয়াবহ একটা পরিস্থিতি। তো এনাদের সবার যেহেতু দাবি একটা পার্মানেন্ট শিফট, তো এখানটায় আমরা পার্মানেন্ট শিফটেরই একটা ব্যবস্থা করছি এবং যত তাড়াতাড়ি করা যায় সেই ব্যবস্থা আমরা করছি, এবং এই 36টা পরিবারকে আমরা পার্মানেন্ট শিফটে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে এবং সেখানটায় নিয়ে যাব যাতে এদের এই অন্তত তিস্তার জলের হাত থেকে যাতে রক্ষা করা যায়। সে আমাদের ব্লক থেকে রান্নার ব্যবস্থা আছে, এখানে প্রতিনিয়ত রান্না হচ্ছে, আর বিভিন্ন এনজিও থেকেও দিচ্ছে, গ্রাম পঞ্চায়েত লেভেল থেকেও সহযোগিতা চলছে, এটা তো চলছেই।
এটার কোনো অসুবিধা হচ্ছে না। এটা আমরা এখন পার্মানেন্ট সলিউশনের একটা ব্যবস্থা করছি আমাদের জেলা লেভেল থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই সলিউশন করছি আর কি। গ্রামের তো আপনারা দেখতেছেন মানে অনেক দিন থেকে মানে মোটামুটি 1 মাস থেকেই মানে এই অবস্থা আছে। অনেক জল ঢুকে গেল, আর গ্রামে অনেক অনেক গ্রাম মানে বেঘর হয়ে গেছে, আর অনেক লোকজনের মানে বাড়ি নাই এখন, আর এই তিরপল দিয়েই থাকতেছে। আর বর্তমান মানে বিভিন্ন দপ্তর থেকে সভাধিপতি, এমএলএ সাহেবও আসছে, আর জিপি থেকেও আসছে। এখন একটা মানে একটু আলোচনা হইলো, আলোচনাতে উনারা মানে চেষ্টা করতেছে আমাদেরকে মানে শিফটিং করার জন্য। আর আমার একটাই অনুরোধ আছে উনার সঙ্গে, কি আমাদেরকে মানে একটু মানে সুরক্ষিত স্থানে স্থানান্তরণ করার, আমরা এটাই ডিমান্ড রাখছি। না না না, আগে যে জায়গা ছিল, আগে যে ছিল ওইটা মানে সব মানে নদী নিয়ে গেল। এখন মানে জায়গা টায়গা কিছু নাই, এখানে থাকার তো মানে সম্ভবই না। আমরা মানে 36 পরিবার আছি। না না, এর আগে ছিল না এরকম, মানে এই মানে 4 অক্টোবরে যে বন্যা হয়েছিল তারপরে এই অবস্থা সৃষ্টি হয়েছে। আমাদের গ্রাম পক্ষ থেকে একটাই দাবি, কি আমাদেরকে মানে একটা সুরক্ষিত স্থানে স্থানান্তরণ করার জন্য, এটাই না। ওনারা বলে রাখছে, আমরা মানে কথা বলতেছি এখনই, মানে এসডিও সাহেবের সঙ্গে কথা করছে এমএলএ সাহেব, আর বিএলআর মানে উনি আরও মানে মিটিং করবে, তারপরে কোথায় কি জায়গা তৈরি হবে সেটা মানে পরে ওনারা বলবো, এইরকমই বললো।